গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। এর স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করে সংস্থাগুলোকে দুষলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুষলেন ইসলামী উগ্রবাদ ও সেনাবাহিনীকে। আওয়ামী লীগের এই নেতার বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হয় তিনি ভারতে আছেন। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কি করা উচিত সে ব্যাপারে বিস্তারিত নিজের মতামত জানান কামাল। ৫ আগস্টের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা হয় কারাগারে, না হয় গা ঢাকা দিয়ে আছেন। যারা পেরেছেন দেশ ছেড়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস কামালের কাছে জানতে চায়, চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে, দলটির পুনরুত্থান কিভাবে হবে। জবাবে আসাদুজ্জামান কামাল বলেন, আমি ১০ বছর ৬ মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। এ সময়ের মধ্যে আমি বহু উন্নয়ন প্রত্যক্ষ করেছি। এখন সবকিছু ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। গত বছরের ৩ আগস্ট থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ৪৬০টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। ৫,৮২৯টি অস্ত্র লুট করা হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এসএসএফের অস্ত্রও কেড়ে নেওয়া হয়। আমি নিজে ৫ এবং ৬ আগস্ট ঢাকায় ছিলাম, পরে ৭ আগস্ট বাড়ি ছাড়ি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিরাপত্তার দায়িত্ব বর্তায় তার উপরই। কামাল ওই দিনের ঘটনার বিষয়ে অবগত ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যখন থানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায়। এমন পরিস্থিতিতে নিহতের ঘটনার সাক্ষী হয়ে মরদেহ গণনা ছাড়া আর কিছুই করার থাকে না। যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেয় সেখানে তারা যখন নিজেরাই অকার্যকর হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়। আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান ঘটানো হয়েছে, ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। গোয়েন্দা তথ্যের ঘাটতি ও গোয়েন্দাদের ব্যর্থতা নিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে ইচ্ছাকৃত হোক বা অন্যভাবেই হোক গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল। সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে, ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। গোয়েন্দাদের রিপোর্টের সারসংক্ষেপটাই শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে। আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হয়, আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে? জবাবে তিনি বলেন, আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এটাই মূল কথা। ২ বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সঙ্গে দেখা করতে পারছি না, তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয়। সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। ৪ আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম। পুলিশের প্রধানও ছিলেন সেখানে, সেনা প্রধানও সেখানে ছিলেন। সেনা প্রধান শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো। সেনা প্রধান শেখ হাসিনাকে বলেছিলেন, আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায়। এসব কিছুর সাক্ষী আমি নিজে। যখন আমি সেনা প্রধানকে জিজ্ঞেস করেছি, আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন, তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন। এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনা প্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি, তারা যেন সব স্বাভাবিক করে। কিন্তু আপনিও দেখেছেন ৫ আগস্ট কি হয়েছে। ভারতের কাছে প্রত্যাশার বিষয়ে কামাল বলেন, আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি ১৯৭১ সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সব সময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল। এখন ভারত কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেজন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত। আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া, তার দেশে ফিরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ফিরে যেতে ভয় পাচ্ছি না, তবে তা কেবল তখনই সম্ভব যখন আইনের শাসন পুনরুদ্ধার করা হবে। বিচারকরা অবাধে এবং নির্ভয়ে মামলার শুনানি করতে পারবেন এবং আমাদের আইনজীবীরা আমাদের পক্ষে উপস্থিত হতে পারবেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অবশ্যই নির্বাচনে লড়ব যদি আমরা সবাই সেখানে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বার্তা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, তার চেয়ারে বসার কোনো অধিকার নেই। তিনি কোনো নেতাও নন, কোনো রাজনৈতিক ব্যক্তিও নন। দেশে খুব অদ্ভুত ঘটনা ঘটেছে, বাংলাদেশ এক অদ্ভুত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের উচিত তার পদ ছেড়ে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার করার সুযোগ করে দেওয়া, কেননা এটাই একমাত্র উপায়।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেসব তথ্য দিয়েছেন তা সত্য নয় দাবি করে এর প্রতিবাদ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রোপাগান্ডা চালাচ্ছে জানিয়ে প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার অংশ হিসেবে ইন্ডিয়ান এক্সপ্রেস একদিনে একাধিক মিথ্যা বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের পলাতক নেতাদের মন গড়া বক্তব্য প্রচার করা হয়েছে। তাদের দাবি করা তথ্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কারও কোনো বক্তব্য নেওয়া হয়নি।